আচ্ছা ভাই, আপনার নামটা? আমি মেজর মোহাম্মদ জামাল হায়দার। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি শুরু থেকেই এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত। আজকে অনেকদিন পরে আমি দেখছি যে এই এলাকাতে লেখা হচ্ছে, সেটা আমাকে একটু আকৃষ্ট করলো। আর ছোট্ট একটু যোগাযোগ এরকম যে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন আমি এটার সাথে যুক্ত হয়েছিলাম এভাবে যে 18 তারিখে প্রথম আমি স্প্রে পেইন্ট দিয়ে ওয়ালে লেখা শুরু করি এবং আস্তে আস্তে এটা ছড়ায় যায়। আমি ওদেরকে রিকোয়েস্ট করতে আসছিলাম ঠিক এই রাস্তাটার উল্টা দিকে যে দুইটা লেখা আছে, গণহত্যার ক্ষমা নাই, সকল খুনির কল্লা চাই। এই কথাটা আমি রাত্রেবেলা একা একা এই লেখাটার উদ্যোগ আমি নিয়েছি এবং লিখতাম। ঢাকা শহরের অনেক জায়গায় আমি এই লেখাটা লিখেছিলাম। আজকে ওদের লেখা দেখে এত করেছি এবং ওদেরকে রিকোয়েস্ট করছি যে ওই লেখাটা যদি স্মৃতি হিসেবে রেখে দেয়, সেটাই আমি চাচ্ছিলাম। আচ্ছা, আপনি একজন মেজর হয়ে এই যে এই ধরনের লেখাগুলো লিখছিলেন, আপনার কি ভয় হচ্ছিল না? হ্যাঁ, তখন একটা ভয়ের ব্যাপার ছিল, একটা অ্যাডভেঞ্চার ছিল। তো আমি তো সেইভাবে ওদের সাথে ময়দানে মানে ওদের সাথে প্রোটেস্টে যেতে পারি নাই, যেহেতু চাকরি বাকরি ছিল। তো আমার ভিতরে একটা ক্ষোভ তো কাজ করতোই এবং এটা ওদের আন্দোলনটা এত বেশি ন্যায্য ছিল। আমি শুরু থেকেই ওদের সাথে সম্পৃক্ত হয়েছি এবং শহীদ মিনারে গিয়েছি, তারপরে মিরপুর ডিএইচএস, বানালী ডিএইচএস, মহাখালী ডিএইচএস, যেখানেই মিছিল হয়েছে আমি সেখানেই ছিলাম। আমার মনে হচ্ছে যে এটা আমাদের একটা দায়, কারণ বাচ্চারা ইনিশিয়েটিভ নিয়েছে ঠিকই, কিন্তু আমরা যদি বাকিরা অভিভাবক হিসেবে সমর্থন না করি এটা তো আগাবে না। সবার আগে কথা হচ্ছে অন্যায্য ভাবে তাদের সাথে সবকিছু করা হচ্ছিল, সেটা আমি মানতে পারি নাই, সেটাই। আচ্ছা, কখনো কি ভেবেছেন একটা সামান্য কোটা আন্দোলন এত বড় পর্যায়ে চলে আসবে যে আহ, এই দেশের যে যারা রাজত্ব করতেছিল তাদেরকে একদম দেশ থেকে বিদায় করেছে? আচ্ছা, এটা মজার বিষয়। এটা আমি আমার মতো করে দেখি, আমি এটাকে বলি ইভলভ। ইভলভ মানে হচ্ছে প্রবর্তিত। আমি কোটা দিয়ে শুরু করেছিলাম, বাট বাংলাদেশের মানুষের ক্ষোভ দুঃখ কিন্তু ছিল গত 15 বছর ধরে। আমি যেহেতু একজন মেজর এবং সেনাবাহিনীতে কাজ করতাম, আমার কাছে এই সার্বভৌমত্বটাই সবচেয়ে বড়। আপনারা জানেন যে আমরা যখন নাকি ওদের মতো ছোট থাকি, 18-20 বছর বয়সে একটা শপথ নিই যে আমরা দেশের জন্য আমাদের জীবন দিব। এখানেই আমাদের সবথেকে ডিফারেন্স। কেন দিব? বাংলাদেশকে কেউ যেন ডমিনেট না করতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে সন্তান, মেয়েরা, তারা যেন দেশ ধরে বলতে পারে আমি একটা স্বাধীন দেশের নাগরিক। এটা হচ্ছে সার্বভৌমত্ব। তো আমার কাছে সবসময় এই সার্বভৌমত্ব গত 15 বছর আহত মনে হয়েছে, কোনো কোনো সময় দুর্বল মনে হয়েছে। তো ওরা যখন করেছে তখন আমি বুঝতে পেরেছি যে না, ওরা অনেক সাপ্রেস করা হচ্ছে। এই কোটা আন্দোলনটা সেটা আসলে সবারই পঞ্জীভূত ক্ষোভটা একসময় অগ্নুৎপাতের মতো হয়েছে, বাট ওদের রক্তটা দরকার ছিল। দেখেন, ফ্যাসিস্ট হাসিনা যে কাজটি করেছিল, সবাইকে একটা ভয়ের ডিনামিক্স এর মধ্যে আটকে ফেলেছিল, ভয়ের প্যারানয়েডের মধ্যে আটকে ফেলেছিল, সবাইকে ভয় দেখাতো। যারাই, হ্যাঁ, বিএনপি জামাত অনেক আন্দোলন করেছিল, বাট আসলে ওদের মতো করে বুক পেতে দিয়ে রক্ত কতটুকু নিয়েছিল, এত বেশি নিতে পেরেছিল যে এইটাতে আসলে সবার সম্পৃক্ত না হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আচ্ছা আচ্ছা, তো আপনার আগের 15 বছর আগের দেশ আর 26 দিনের নতুন দেশ কেমন লাগছে? ডিফারেন্সটা কি? আচ্ছা, ডেফিনেটলি এটা আমি বলবো যে এই যে রং করছে না, এই রংটা আমাদের মনের মধ্যে চলে আসতেছে। তো আমাদের যারা মনে করেন যে 36 জুলাই আহ 2টার পরে অনেকে নেমেছে, তারা কিন্তু আসলে সবাই যে বিপ্লবী ছিল তা না, কিন্তু তারা নেমেছিল যে প্রত্যাশা নিয়ে নেমেছে এবং জয়ের সাথে তারা হাত মিলিয়েছে। কিন্তু এই রংগুলো যখন আমাদের ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে বা আমাদের সন্তানেরা, তখন কিন্তু আমার মনের মধ্যে এই বিপ্লবটা রয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে। আমি বলবো যে আসলে প্রথম যে প্রবলেমটা ছিল গত 15 বছরে, আমার কাছে সার্বভৌম মনেই হতে চাইতো না, কোনোভাবেই মনে হতে চাইতো না, কারণ এই জিনিসটা অনেকে অত সচেতন না, বাট আমি বুঝতে পারতাম যে সার্বভৌমত্ব জায়গাটার দুর্বলতা আছে। আর এখন যদি মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, বাট আমার প্রত্যাশা অনেক বেশি। কারণ হচ্ছে সব জায়গায় এই বিপ্লবের ঢেউটা আসতে হবে। আমরা যেমন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আসছে, কিন্তু অনেক জায়গাতে কিন্তু নাই, যার কারণে মনে হচ্ছে প্রতি বিপ্লবটা কি যখন তখন হবে কিনা, এটা একটা ভয় কিন্তু আছে আমাদের।